হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। আমরা যখন যে অবস্থায় থাকি না কেন তখন সেই অবস্থাতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতে হবে। আর নিজেই নিজেকে বলতে হবে যে না, আমি যেই জায়গাতে আছি আমি আমার জায়গায় ভালোই আছি। আমার থেকে আরো নিচু স্তরের অনেক মানুষ আছে যারা কিনা দিনে একবেলা ভালো করে খেতে পারে না, আমাদের তবুও তো 3 বেলা 4 বেলা করে ভালোভাবেই খেতে পারি। আমাদের মধ্যবিত্তদের সংসারে একটু টানটুন করে না চললে দেখা যায় যে মাস শেষে অনেক সমস্যা হয়। সেই জন্য আয় বুঝে ব্যয় করাটাই বুদ্ধিমানের কাজ। হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠে আমাকে বললো যে চা দাও, আর আমরা কিন্তু কেউই এখনো চা খাইনি, সবাই এক এক করে চা খেয়ে নেব। আর আমার হাজবেন্ড যেহেতু লাল চা খায় সেজন্য লাল চা করে নিলাম, আর একটু বেশি করে লাল চা করে নিলাম, মেয়েকেও লাল চা দেবো। আজকে বলতে গেলে বাড়িতে চায়ের সঙ্গে খাওয়ার মতো কিছুই নেই, শুধু এই কয়েকটা বিস্কিট আছে। বিস্কিট দিয়ে সবাইকে আজকে চা খেয়ে নিতে হবে। আর আমার মেয়ে তো ছোট মানুষ, সে কিছু বুঝে না, তাই সে অনেক ঝামেলা করছিল। মেয়ে বলছিল যে সে লাল চা খাবে না। সে আজকে আমার কাছে রুটি খেতে চেয়েছিল, কিন্তু বাড়িতে কোনো রকম আটা না থাকার কারণে আমি কিন্তু তাকে রুটি বানিয়ে দিতে পারলাম না আজকে। মনটা কিন্তু আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। পরিস্থিতি যখন যেরকম থাকে তখন তো সেরকম করেই মানিয়ে নিতে হয়। তবুও আমার মায়ের মনটা তো আর মানে না। আর এইদিকে আমার জন্য আমি দুধ চা করে নিলাম আর সঙ্গে দুটো বিস্কিট নিয়ে এখন চাটা খেয়ে নেব। চা খাওয়ার পরে আমার একটু কাজ ছিল। কাজ বলতে আমাকে 10:30টার মধ্যে ভিডিও আপলোড করতে হয় ফেসবুকে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করি প্রতিদিন। ওখানে আমার প্রায় 55,000-এর উপরে ফলোয়ার্স আছে। তো যারা জানো না আমার ফেসবুক পেজের নাম, তাদেরকে বলে দিচ্ছি, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এনএস ওয়ার্ল্ড। ফেসবুকে গিয়ে এনএস ওয়ার্ল্ড সার্চ করলে কিন্তু আমার ফেসবুক পেজটা আপনারা পেয়ে যাবেন। হঠাৎ করে ফেসবুকের অনেক নতুন নতুন ক্রাইটেরিয়া চলে এসেছে, সেই জন্য এখন ফেসবুকের ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না, তাই একটু সমস্যা হচ্ছে আর কি। আমি ফেসবুক থেকে কিন্তু মোটামুটি মাসে ভালো টাকাই ইনকাম করেছিলাম, এখন সেটা একদমই কমে গেছে। প্রায় নেই বললেই চলে, 2 মাস 3 মাস পর পর করে একবার পেমেন্ট পাই। তো যাই হোক, যতটুকু আসুক না কেন, 2 মাস 3 মাস করে যাই আসুক না কেন, কাজটা তো আর বন্ধ করে দিতে হবে না, কাজটাকে চালিয়ে যেতে হবে। তো সেই জন্য প্রতিদিন ভিডিও আপলোড করছি, দেখা যাক কবে কি হয়। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন সময় খারাপ আসে তখন চারিদিক দিয়েই সময় খারাপ আসে। এখন আমাদের এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে দিন যে চালাবো তারও অবস্থা নেই, কিন্তু তারপরেও পেট তো মানে না। ঠিক মতো করে যদি একটু খাওয়া দাওয়া না করি তাহলে চলবো কি করে? তাই যে করেই হোক কোনো রকম ব্যবস্থা করে শুধু যতটুকু লাগে, আমাদের যে জিনিসটা খুবই প্রয়োজন, যেটা ছাড়া একদমই চলবে না, সেগুলো শুধু আনানো হচ্ছে। এইদিকে টাকা পয়সা নেই, এইদিকে প্রতি মাসে মাসে এত এত খরচা, মেয়ের স্কুলের টাকা, টিউশনের টাকা, ঘর ভাড়া, খাওয়া খরচা, সবকিছু মিলে মোটামুটি মাসে কিন্তু একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়। কিন্তু মাসে যখন মোটা অঙ্কের টাকাটা আমরা আয় করতে পারবো না, তখন ব্যয় কিভাবে করবো? এই হচ্ছে একটা সমস্যা। টাকা যদি না আসে তাহলে টাকা আমরা খরচা করব কিভাবে, আর প্রয়োজনগুলোকে মেটাবোই বা কিভাবে? এই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখা যাক, আল্লাহ ভরসা, কবে কি হয়। ভাগ্যে কি আছে, কপালে কি আছে, তা তো আল্লাহই ভালো জানে। আল্লাহ যাই করবে তাই তো আমাদের মাথা পেতে নিতে হবে। আর আজকে অনেকদিন পরে বড় ভিডিও তোমাদের সামনে আসবে। ইউটিউবে আমি বড় ভিডিও খুব কমই শেয়ার করি, তবে শর্ট ভিডিও প্রতিদিন একটা করে শেয়ার করার চেষ্টা করি। এবার থেকে ভাবছি আপনাদের সঙ্গে প্রতিদিন একটা করে বড় ভিডিও শেয়ার করব। প্রতিদিন না হলেও একদিন বা দুদিন পর পর একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সারাক্ষণ বাড়িতে তো একাই থাকি, এই আর কি, সারাদিন টুকটাক ঘরের ছোটখাটো কাজগুলো আর দু একটা ভিডিও শেয়ার করি, এই করে আমার দিনটা চলে যায়। আর মেয়ে যেহেতু সকালবেলায় স্কুলে চলে যায়, আস্তে আস্তে একবারে দুপুর, তো সকাল থেকে দুপুর অবধি আমি বাড়িতে একাই থাকি। তো সেই জন্য ভাবলাম যে এবার থেকে আর বসে না থেকে ইউটিউবে একটু কাজ করার চেষ্টা করব ভালোভাবে, দেখা যাক কি হয় কপালে। আর যেহেতু বাড়ি থেকে এতটা দূরে এসেছি, এতটা দূরে একা আছি, সেই জন্য এরকম ভাবে বসে না থেকে যদি একটু কাজগুলো করে নিই, দুটো পয়সা ইনকাম হলে তো আমার সংসারটার জন্যই ভালো হবে। আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউদের কিন্তু অনেক উঁচু আকাঙ্ক্ষা থাকে না, আমাদের শুধু মাসটা একটু ভালোভাবে চললেই হয়ে গেল। আর আমার হাজবেন্ড কিন্তু কোনো রকম চাকরি করে না, বা আমরা যেখানে আছি সেখানে কোনো রকম কাজও করে না। আমার হাজবেন্ড যতটুকু কাজ করে না কেন সেটা কিন্তু আমাদের বাড়ির পাশে, ওখানটাই টুকটাক যা হয় আর কি। তো আমার হাজবেন্ড প্রতিদিন রাতেবেলা করে এখানে চলে আসে আর সকালবেলা খাওয়া দাওয়া করার পরে চলে যায়। আর যেদিন কোনো রকম কাজ থাকে না বা চাপ থাকে না সেদিন আর যায় না, সেদিন বাড়িতেই থাকে। তো এই হলো জীবনের স্ট্রাগল। জীবন মানেই তো লড়াই, লড়াই করে বাঁচতে হবে যতদিন বেঁচে আছি। সত্যি আজ কেন জানি না আপনাদের সঙ্গে এই কথাগুলো বলে অনেক অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আর আমার ভিতরটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এমন অনেক কথা যা আমি কাউকে বলতে পারি না। সেই জন্য এই প্ল্যাটফর্মটাকে চুজ করে নিয়েছি, আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করব আর নিজেকে একটু হালকা করব। তো সকালে চা নাস্তা করে ঘর পরিষ্কার করার পরে এখন চলে
চলে এসেছে রান্নাঘরে, যেহেতু হাজবেন্ড খাওয়া দাওয়া করার পরে চলে যাবে। সেই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, আর প্রেশার কুকারে ডাল আর সঙ্গে একটা আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। ডাল করব, আলু ভর্তা করব, আর লাল শাক নিয়ে এসেছিলাম কালকে সন্ধেবেলা, দুটো লাল শাকের আটি বের করে ভাজা করব। আর যখন পয়সা কড়ি থাকে না তখন নুন আনতেই পান্তা ফুরিয়ে যায়। আর এখন সত্যি কথা বলতে মাসের খরচা তো করা হচ্ছেই না, যখন যেমন টাকা আসছে হাতের মধ্যে তখন সেরকমভাবেই খরচাপাতি করা হচ্ছে। চালটা একবারেই বড় বস্তা নিয়ে আসা হয় 25 কেজির, তো সেটা দিয়ে আমার প্রায় 1 মাসের একটু বেশি চলে যায়। আর এই টুকটাক লবণ হলুদ তেল মশলা যখন যতটুকু টাকা পয়সা হাতে আসে তখন সেরকমভাবেই একটু খরচা করি। আর সবজি খরচা তো লাগেই, সবজি যখন নিয়ে আসি তখন একবারেই একটু 300-400 টাকা দিয়ে বেশি করে নিয়ে আসি আর ফ্রিজে রেখে দিই। ওই সবজি একটু একটু করে প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত চলে যায়। আর যেহেতু আমি ফেসবুকে রেসিপি ভিডিও আপলোড করি সেজন্য সেখানে তো আমাকে প্রতিদিন একটা করে রেসিপি আপলোড করতে হয়। তো এই আর কি, পয়সা না থাকলেও যেমন করে হোক ম্যানেজ করে ওখানে তো আমাকে ভিডিও আপলোড করতেই হবে, না হলে পেজটা তো আরও একেবারেই ডাউন হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে কথা বলতে বলতে আমি লাল শাকটাকে বেছে নিয়েছি, ছোট ছোট কুচি করে কেটেও নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যতটুকু লাগে আর কি একবারই কেটে নিচ্ছি। ডাল আলু ভর্তা আর শাক ভাজা করব বলে তাড়াতাড়ি রান্নাটা করে হাজবেন্ডকে খেতে দেবো। এদিকে আমি রান্না বসিয়েছি, হাজবেন্ড আবার এসে আমাকে জিজ্ঞেস করলো যে বাড়িতে কিছু আছে কি না। আমি বললাম কিছুই নেই, ডিমও শেষ হয়ে গেছে। তো হাজবেন্ড আমাকে বললো আমি যাই বাজার থেকে কিছু নিয়ে আসি। আমি আবার না করলাম যে লাগবে না, দুদিন একটু মাছ মাংস না খেলে কোনো সমস্যা হবে না, শাকসবজি তো আছে, এইগুলো দিয়ে চালিয়ে নেবো দুদিন। তবে আমার মেয়েটা না মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না, অল্প একটু হলেও ওর পাতে একটু মাছ মাংস কিংবা ডিম রাখতে হয়, না হলে আবার ও খেতে চায় না। তো সেই জন্যে হাজবেন্ডকে না করতে করতেও সে চলে গেল বাজারে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে তেল গরম করে কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিলাম আলু ভর্তা করব বলে। আমি সবসময় পেঁয়াজ ভেজেই আলু ভর্তা করি, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলে কিছুক্ষণ পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে। যেহেতু ঝোলের মধ্যে আজকে ডালটাই মেন, তাই জন্য ডালটাকে একটু ভালো করে করলাম। আর এখন লাল শাকটা ভাজা করে নেব, আর লাল শাক ভাজা করার আগে আলু ভর্তাটা করে নেব, নাহলে আলুটা আবার ঠান্ডা হয়ে গেলে আঠা আঠা হয়ে যাবে। সেই জন্যে আলুটাকে আগে ভর্তা করে নিচ্ছি। আর আমি সবজির মধ্যে বা মাংস মাছ হোক আমি সেরকমভাবে মশলাপাতি ব্যবহার করতে পারি না, কেননা আমার হাজব্যান্ডের একটা সমস্যা আছে, সেটা না হয় অন্য কোনো দিন বলে দেবো আপনাদেরকে, যদি আপনারা কেউ জানতে চান তাহলেই বলবো। আর আপনাদের সঙ্গে আমার একটা ভালো বন্ডিং তৈরি হবে, তারপরে আপনাদের সঙ্গে আমি সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। আলু ভর্তাটাও হয়ে গেছে, এখন লাল শাকটা ভাজা করে নেব। অল্প একটু সর্ষের তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কার থেতো করে নেওয়া রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে লাল শাকটাকে ভেজে নেব। আর লাল শাক খেতে আমার হাজব্যান্ড একদমই সেরকম পছন্দ করে না, লাল শাক খেতে আমিই ভালোবাসি। শুধু লাল শাক না, আমার সব ধরনের শাকই খুব পছন্দের। আর আমার হাজব্যান্ডের পালং শাক লাউ শাক আর কুমড়ো শাক এই শাকগুলো খেতে বেশি পছন্দ। আর এদিকে আমি রান্না করছিলাম বলে হাজবেন্ড তাড়াতাড়ি মাছগুলোকে নিয়ে এসে নিজেই ঢেলে ধুয়ে নিল, কয়েকটা পিস আবার রান্না করছে নিজে নিজেই। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আমার হাজবেন্ড কিন্তু খুবই সাপোর্টিভ, আমাকে খুবই ভালোবাসে। তাই যখন আমার একটু তাড়াহুড়ো থাকে বা আমি একটু ব্যস্ত থাকি তখন কিন্তু আমার হাজবেন্ড আমার হাতে হাতে একটু কাজ এগিয়ে দেয়। যেমন সকালে বাচ্চার স্কুল থাকলে বাচ্চাকে রেডি করিয়ে দেয়, খাইয়ে দেয়। আমি অনেক সময় ব্যাগটা যদি গুছিয়ে না রাখি তাহলে ব্যাগটা গুছিয়ে দেয়, পানি ভরিয়ে দেয়। মানে যেদিন সকালবেলা আমার হাজবেন্ড বাড়িতে থাকে সেদিন আর আমাকে কোনো রকম চিন্তা করতে হয় না। আর এমনিতেও অন্য সময় যখন শরীর খারাপ থাকে তখন তো সবসময় রান্নাবান্না করে দেয়। আমার হাজবেন্ড আবার বেশ ভালো রান্না করতে পারে। সংসারে অভাব অভিযোগ থাকলে কি হবে, দুইটা মানুষের যদি মনের মিল থাকে তাহলে কোনো কষ্টকেই আর কষ্ট মনে হয় না। সারাদিন কাজ করে ক্লান্তি নিয়ে যখন বিছানায় শুতে যাই তখন যদি হাজবেন্ড একটু পাশে থেকে মনের মধ্যে সাহস দেয়, ওই সাহসটাই কিন্তু পরবর্তী দিনটা সুন্দরভাবে শুরু করার জন্যই যথেষ্ট। আমার হাজবেন্ড নিজেও কিন্তু অনেক কষ্টে জর্জরিত, তবুও আমাকে কোনোদিনও কোনো কিছু বুঝতে দেয় না, সব সময় হাসি মুখে থাকে, আমাকে কোনো কিছুই বুঝতে দেয় না। আমি একটু মুখ ভারী করে থাকলে আমাকে আবার অনেক কিছু বোঝায়। আমি বুঝতেই পারি না ছেলেরা মনের দিক থেকে এতটা শক্তিশালী কিভাবে হতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবাড়ি সবই শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হাজবেন্ড আজকে অনেকগুলো কাতল মাছ নিয়ে এসেছে। আমি আবার হাজবেন্ডকে অনেক বকাঝকা করলাম যে এতগুলো কাতল মাছ তোমাকে কেন আনতে হয়, এমনি সমস্যা চলছে আর এতগুলো কাতল মাছ না আনলেই হতো। তো হাজবেন্ড আবার আমাকে বললো তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি এটা ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দাও, মাঝে মাঝে একটু করে রান্না করবা, বাচ্চাটা তো মাছ মাংস ছাড়া খেতেই পারে না, তো ওকে তো দিতেই হবে, সেই জন্য আর কি। তো যাই হোক, এদিকে গ্যাসের চুলাটা ভালোভাবে মুছে টেবিলটাকেও মুছে নিলাম। আর
বেসিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর হাজব্যান্ড একটা মিটিংয়ে গিয়েছিল, সেখান থেকে ওই মিষ্টির প্যাকেট দিয়েছিল, ওটা আবার আমাকে এসে দিয়ে গেল, দিয়ে আবার চলে গিয়েছিল। আমাকে এসে বললো যে বাচ্চাটাকে দাও খেতে, বাচ্চাটা খেয়ে নিক। তো মেয়েটারও আজকে শরীরটা ভালো নেই, কাশি হচ্ছে আর সর্দিও লেগেছে। ঠান্ডা লেগেছে বলে দুদিন থেকে ওকে আমি স্নান করাতে পারছিলাম না, তাই আজকে মাথাটা একটু ধুয়ে দিলাম আর গাটা ভালো করে মুছে সর্ষের তেলে কালো জিরে গরম করে ওর পুরো গায়ে ভালোভাবে মালিশ করে দিলাম। আর মালিশ করার সময় ও ঘুমিয়ে পড়েছিল, তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি, ওই কাশির জন্য ঘুম থেকে উঠে গিয়েছিল। তো এখন বলছে আমাকে কিছু খেতে দাও, সেই জন্য ওর পাপা মিষ্টিটা এনে দিয়েছিল, জন্য মিষ্টি ওকে দিয়ে আসলাম। আর মেয়েটার একটু শরীরটা খারাপ জন্য আমাকে একদমই ছাড়তে চাচ্ছে না, বারবারই আমাকে ডাকছে ওর পাশে, সেই জন্য আর কি কাজগুলো একটু অগোছালো হয়ে যাচ্ছে। তো এদিকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন ঘরে নিয়ে আসলাম, এগুলোকে ভাঁজ করছি আর মেয়ে ওইদিকে খাচ্ছে। কাপড়গুলোকে ভাঁজ করে নিয়ে আমি একটু পরিষ্কার হয়ে নেব। আর আবারও কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, সেই কাপড়গুলোকে আবার শুকোতে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যাদেরকে আমার ভিডিও ভালো লাগবে, তো অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর মতো কমেন্ট করে দিয়ে যাবেন, যাতে করে আমি একটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি। তো এখানে কালকেরও কিছু কাপড় জমা হয়েছিল, তো আজকে সবগুলো একসঙ্গে ভালো করে ভাঁজ করে নিয়ে এখন নিজের নিজের জায়গায় রেখে দিচ্ছি। এই কাপড়গুলো ভাঁজ করে নিলেই কিন্তু আমার মোটামুটি আজকের জন্য কাজ শেষ। এখন রাতে রান্না তো করতেই হবে, তো যাই হোক, তাড়াতাড়ি কাপড়গুলোকে নিজের নিজের জায়গায় গুছিয়ে রেখে এখন আমি পরিষ্কার হয়ে নেব। তো এই যে এখানে অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই। আমাকে যদি বলা হয় যে দিনের কোন সময়টা তোমার সব থেকে বেশি পছন্দের, আমি কিন্তু বলবো আমাকে সন্ধ্যাবেলাটাই সব থেকে বেশি ভালো লাগে। আর ওইদিকে ভোরবেলার দিকটাও কিন্তু খুবই ভালো লাগে। একদম মনোরম পরিবেশ, কোনো রকম কোলাহল নেই, শুধু শান্তি আর শান্তি। আর এদিকে রান্নাঘরের লাইটটা কিন্তু জ্বালাইনি, রান্নাঘরের লাইটটা অফ করাই আছে। আমার কাছে কয়েকটা মোমবাতি আছে, ভাবলাম যে একটা জ্বালিয়ে দিই, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর মোমবাতিটা দেখতেও বেশ অনেকটাই সুন্দর সুন্দর দেখে আমাকে আবার জ্বালাতেও ইচ্ছে করে না। তো মোমবাতিটা জ্বালিয়ে সঙ্গে দুটো ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম। ধূপকাঠি জ্বালিয়ে নিলে ঘরের মধ্যে অনেক একটা সুন্দর ফ্রেশনেস চলে আসে, এই স্মেলটা পেলেই মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে। তো যাই হোক, লাইট ফাইট আমি সব অফ করে দিয়ে এখন ঘরে চলে যাচ্ছি। ভিডিওটা তাহলে আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।